আমি আজও রাতে ঠিকমতো ঘুমাতে পারি না, কারণ যে মানুষটা সেদিন ওই পরিত্যক্ত চার্চের সামনে দাঁড়িয়ে আমাকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছিল, সে আসলে কোনো মানুষই ছিল না। মানে কি বলছিস এসব? কে বাঁচিয়েছিল তোকে? বলছি, সব বলছি। ঘটনাটা খুব বেশি দিন আগে নয়, এই ধর ২৪ সালের ঘটনা। আসামের ওয়েস্ট কার্বি আংলং নামের একটা পাহাড়ি এলাকায় থাকতাম আমরা। তুই তো জানিস, পাহাড়ি এলাকার একটা নিজস্ব ব্যাপার আছে। হ্যাঁ, পাহাড়ের তো একটা আলাদা চরিত্র থাকেই। একদম। দিনের বেলা জায়গাটা যতটাই সুন্দর আর মনোরম, অন্ধকার নামলে ঠিক ততটাই রহস্যময় আর থমথমে হয়ে যায়। চারপাশের পরিবেশটা এমনিতেও খুব শান্ত, বড় বড় পাহাড় আর ঘন দুর্ভেদ্য জঙ্গলে ঘেরা। আমি তখন আমি 9-এ পড়ি। আচ্ছা। গ্রীষ্মের ছুটি শুরু হবার কথা, কিন্তু স্কুল থেকে আমাদের সেকশনের জন্য হঠাৎ করে স্পেশাল ক্লাসের ব্যবস্থা করা হলো। পাহাড়ি এলাকা তো, চারপাশের ভৌগোলিক অবস্থানটা সমতলের মতো নয়, একটু অন্যরকম। আমাদের গ্রামটা ছিল পাহাড়ের বেশ কিছুটা উপরের দিকে, আর স্কুলটা ছিল অনেকটা নিচে, ওই উপত্যকার কাছাকাছি। তাহলে পাহাড়ের উপর থেকে নিচে স্কুলে যাওয়ার রাস্তাটা কেমন ছিল? প্রতিদিন স্কুল বাসে করে একটা সোজা চওড়া পিচের রাস্তা দিয়ে যাতায়াত করতাম আমরা। রাস্তাটা পাহাড়ের গা বেয়ে ঘুরে ঘুরে নিচে নেমেছিল, কিন্তু ওই মূল সড়কটা ছাড়াও মাঝপথে একটা কাঁচা জঙ্গল ঘেরা রাস্তা ছিল। গ্রামের লোকেরা ওই রাস্তাটা খুব একটা ব্যবহার করত না, আমরা বলতাম চার্চ রোড। চার্চ রোড জঙ্গলের ভেতরে? হ্যাঁ, বাসের জানলা দিয়ে যখনই ওই রাস্তার দিকে তাকাতাম, কেমন যেন একটা অদ্ভুত কৌতূহল হতো। রাস্তাটা জঙ্গলের এত গভীরে ঢুকে গেছে, দুপাশের গাছগুলো এমনভাবে ডালপালা ছড়িয়ে একটা ছাদের মতো তৈরি করেছে যে দিনের বেলাতেও ওই রাস্তার ভেতরটা অন্ধকার হয়ে থাকতো। বাসে করে তো যাসনি কোনোদিন ওই রাস্তায়? না, বাসের রুট ওদিকে ছিল না বলে কোনোদিন যাওয়াও হয়নি। রাস্তাটা কোথায় গিয়ে শেষ হয়েছে বাসের জানলা থেকে সেটা বোঝারও কোনো উপায় ছিল না, কিন্তু মনের ভেতরে একটা সুপ্ত ইচ্ছে সবসময় কাজ করত যে একবার অন্তত ওই রাস্তায় গিয়ে দেখব ওই অন্ধকারের ওপারে ঠিক কি আছে। কিন্তু তুই তো বাসে যাতায়াত করতিস, ওই রাস্তায় যাওয়ার সুযোগ পেলি কি করে? আমার আর আমার বন্ধু রবির স্কুল বাস নিয়ে একটু সমস্যা শুরু হচ্ছিল। স্পেশাল ক্লাসের সময় স্কুল থেকে একটাই বাস চলত। যাদের ক্লাস আগে শেষ হয়ে যেত তাদের ওই একটা মাত্র বাসের জন্য ঘন্টার পর ঘন্টা স্কুলের মাঠে অপেক্ষা করতে হতো। এটা রোজ রোজ খুব বিরক্তিকর লাগছিল। হ্যাঁ, সেটা তো বটেই। তাই আমি আর রবি ঠিক করলাম আমরা আর বাসে যাব না। আমার একটা স্কুটার ছিল, বাড়িতে অনেক বুঝিয়ে অনুমতি নিয়ে আমরা স্কুটারে যাতায়াত শুরু করলাম। আর স্কুটার হাতে পাওয়ার পরেই আমাদের সেই পুরনো কৌতূহলটা আবার মাথা চাড়া দিয়ে উঠল। স্বাধীনভাবে ঘোরার সুযোগ পেয়ে একদিন স্কুল থেকে ফেরার পথে আমরা ঠিক করলাম আজ আর সোজা রাস্তায় না গিয়ে ওই চার্চ রোড দিয়েই যাব। প্রথম দিন যখন ওই রাস্তাটা ঢুকলি, রাস্তাটার ভেতরে কি দেখলি? কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি? রাস্তাটা মূল সড়ক থেকে আলাদা হয়ে ধীরে ধীরে সরু হয়ে গভীর জঙ্গলের ভেতর ঢুকে গিয়েছিল। দুপাশে বড় বড় সেগুন আর শাল গাছ, দিনের বেলাতেও একটা স্যাঁতস্যাঁতে অন্ধকারটে ভাব আর অদ্ভুত একটা নিস্তব্ধতা। মূল রাস্তার কোনো গাড়ির আওয়াজ সেখানে পৌঁছায় না। আমরা স্কুটারে করে সাবধানে কিছুটা এগোতেই দেখলাম রাস্তার একপাশে একটা পুরনো জরাজীর্ণ চার্চ দাঁড়িয়ে আছে। চার্চ? হ্যাঁ, দেওয়ালের পলেস্তারা খসে পড়েছে, কাঠের দরজা জানালাগুলো ভাঙাচোরা, আশেপাশে আর কোনো ঘরবাড়ি বা মানুষের সামান্যতম চিহ্নও নেই। চার্চটা পার হয়ে রাস্তাটা আরও কিছুটা এগিয়ে গিয়ে একটা বড় বাঁক নিয়েছে। ওই বাঁকটা ঘুরতেই আমরা যা দেখলাম, কি দেখলি? রাস্তাটা গিয়ে সোজা একটা নির্জন কবরস্থানে শেষ হয়েছে। অসংখ্য পুরনো শ্যাওলা ধরা ক্রুজ আর ভাঙা পাথর ছড়ানো একটা জায়গা। জঙ্গলের ভেতরে ওরকম একটা পরিত্যক্ত চার্চ আর সোজা কবরস্থানে গিয়ে শেষ হওয়া একটা রাস্তা, তোরা ভয় পাসনি? অদ্ভুত ব্যাপার হলো, তখন আসলে ভয় জিনিসটা সেভাবে কাজ করেনি, কারণ দিন দুপুরে গিয়েছিলাম, ভরপুর রোদ ছিল আকাশে, আর আমরা দুজন ছিলাম। উল্টে আমাদের মনে হলো, আরে এই রাস্তাটা দিয়ে তো খুব তাড়াতাড়ি গ্রামে পৌঁছানো যায়, পাহাড়ে বাঘগুলো এড়িয়ে এটা তো একটা দারুণ শর্টকাট। আচ্ছা। তাই আমরা ঠিক করলাম এরপর থেকে স্পেশাল ক্লাসের দিনগুলোতে বাস মিস করলে আমরা এই চার্চ রোড দিয়েই যাতায়াত করব। বেশ কয়েকদিন আমরা ওই রাস্তা দিয়ে নির্বিঘ্নে যাতায়াত করেছি, কোনোদিন কোনো অস্বাভাবিক কিছু চোখে পড়েনি। চার্চের ওই বড় লোহার গেটটা সবসময় বন্ধই দেখেছি। কিন্তু আসল ঘটনাটা, যেটার জন্য আজও আমি স্বাভাবিক হতে পারিনি, সেটা ঘটল 21শে জুলাইয়ের বিকেলে। 21শে জুলাই,
সেদিন কি হয়েছিল? সেদিন রবি স্কুলে আসেনি, ওর জ্বর ছিল। আমাকে একাই স্কুটার নিয়ে বাড়ি ফিরতে হতো। এমনিতে আমাদের ক্লাস বিকেল 4:30-র মধ্যে শেষ হয়ে যায়, কিন্তু সেদিন স্কুলের ম্যানেজমেন্ট হঠাৎ করে নবম শ্রেণীর ছাত্রদের আটকে দিল। আগামীকালকের কোনো একটা অনুষ্ঠানের জন্য কয়েকটা ক্লাসরুমের বেঞ্চ গোছানোর কাজ ছিল। বেরোতে বেরোতে দেরি হয়ে গেল তাহলে। হ্যাঁ, কাজ শেষ করে হাত মুখ ধুয়ে যখন আমি স্কুল থেকে বেরোচ্ছি, তখন বিকেল 4:45 বেজে গেছে। পাহাড়ি এলাকায় এমনিতেই খুব তাড়াতাড়ি সন্ধে নামে। সূর্য ডুবতে শুরু করেছে, চারপাশটা কেমন যেন ম্রিয়মান হয়ে আসছে। জঙ্গলের দিক থেকে ঠান্ডা হাওয়া দিচ্ছিল। আমি স্কুটার স্টার্ট দেওয়ার জন্য গেটের দিকে এগোচ্ছি, এমন সময় দেখলাম স্কুলের মেইন গেটের বাইরে সামর্থ্য একা দাঁড়িয়ে আছে। সামর্থ্য? তোর ক্লাসের ছেলে? হ্যাঁ, ওর সাথে আমার খুব একটা ঘনিষ্ঠতা ছিল না, তবে একই ক্লাসে পড়তাম। ওর বাবা প্রতিদিন ওকে স্কুল থেকে বাইকে করে নিয়ে যেত। কিন্তু সেদিন দেখলাম ও একা গেটের কাছে দাঁড়িয়ে বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। ওর চোখে মুখে একটা অদ্ভুত শূন্যতা। তুই কথা বললি ওর সাথে? হ্যাঁ, আমি স্কুটার নিয়ে ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, কি রে, আঙ্কেল আসেনি? সামর্থ্য একটু ম্লান মুখে খুব আস্তে করে বলল, বাবা আজ আসতে পারবে না। তুই কি আমাকে তোর সাথে নিয়ে যাবি? আমার ফোনটাও সুইচড অফ হয়ে গেছে, একটুও চার্জ নেই। তুই রাজি হলি? যেহেতু ও আমাদের গ্রামেরই ছেলে আর সন্ধেও হয়ে আসছে, আমি বললাম ঠিক আছে, উঠে বস। ওকে পেছনে বসিয়ে আমি স্কুটার নিয়ে রওনা হলাম। তখন তো সন্ধে নেমে আসছে, রাস্তা তো সেই সোজা পথটাই ছিল। চার্চ রোডে তো যাসনি? না, আমার উদ্দেশ্য ছিল সোজা চড়া রাস্তা দিয়ে দ্রুত বাড়ি ফেরা, কারণ আলো খুব দ্রুত কমে আসছিল আর পাহাড়ি রাস্তায় অন্ধকারে স্কুটার চালানো বেশ ঝুঁকির। আমরা স্বাভাবিক গতিতে এগোচ্ছিলাম, কিন্তু চার্চ রোডের সেই মোড়টা আসতেই পেছন থেকে সামর্থ্য হঠাৎ বলে উঠল, চল, আজ তোকে চার্চ রোডে একটা জিনিস দেখাই। তুই রাজি হলি এই অসময়ে আমি রাস্তায় যাওয়ার জন্য? আমি প্রথমে ওকে বোঝানোর চেষ্টা করলাম, বললাম এখন প্রায় সন্ধে হয়ে গেছে, আজ সোজা পথেই যাই, চার্চ রোডে আলো নেই, অন্যদিন দেখা যাবে। কিন্তু সামর্থ্য নাছোড়বান্দা, ও বারবার বলতে লাগলো, চল না, খুব সুন্দর একটা জিনিস দেখাবো, বেশিক্ষণ লাগবে না। তবে ওর কথার চেয়েও আমাকে বেশি অবাক করেছিল ওর গলার স্বর। গলার স্বর কেমন ছিল সেটা? ওর গলাটা অদ্ভুত রকমের ভারী আর গম্ভীর শোনাচ্ছিল। সামর্থ্যের গলা এমনিতে খুব তীক্ষ্ণ, কিন্তু সেদিন ওর গলা দিয়ে যেন কোনো বয়স্ক মানুষের গলা বেরোচ্ছিল। গলাটা কেমন যেন খনখনে আর কাঠখোট্টা। তুই কিছু সন্দেহ করিসনি? আমি প্রথমে ভাবলাম হয়তো বৃষ্টির দিনে ভাইরাল ফিভারের কারণে ওর গলা ভেঙে গেছে বা ঠান্ডা লেগেছে, কিন্তু ওর জোড়াজোড়িতে আমার ভেতরেও সেই পুরনো কৌতূহলটা আবার জেগে উঠল। ভাবলাম ঠিক আছে, শর্টকাট তো বটেই, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে যাব, আর দুজন তো আছি। আমি স্কুটারটা ঘুরিয়ে চার্চ রোডে ঢুকিয়ে দিলাম। তোর একবারও মনে হলো না যে সূর্য ডুবে যাওয়ার পর ওই জঙ্গলের রাস্তায় যাওয়া ঠিক হবে না? মনে হয়েছিল, ভেতরে ভেতরে একটা অস্বস্তি শুরু হয়েছিল, কারণ চার্চ রোডে ঢোকার কয়েক মিনিটের মধ্যেই আলো প্রায় পুরোটাই গায়েব হয়ে গেল। রাস্তার দুপাশের জঙ্গলটা যেন আরও ঘন হয়ে আসছিল, ডালপালাগুলো যেন আমাদের ওপর ঝুঁকে পড়ছিল। আলো কমে আসায় জায়গাটা কেমন যেন থমথমে আর দমবন্ধ করা লাগছিল। পুরো অন্ধকার হয়ে গেছিল? হ্যাঁ, স্কুটারের হেডলাইটের আলো ছাড়া আর কিচ্ছু দেখার উপায় ছিল না। একটু এগোতেই সেই পুরনো চার্চটার কাছাকাছি পৌঁছালাম। এর আগে যতবার আমি আর রবি এই রাস্তা দিয়ে গেছি, দেখেছি চার্চের মোর্চে ধরা বিশাল লোহার গেটটা সবসময় বন্ধ থাকে, কিন্তু সেদিন দেখলাম গেটটা পুরোপুরি খোলা। খোলা? ভেতরে কেউ ছিল? হ্যাঁ, আর সেই খোলা গেটের ঠিক মাঝখানে একজন পুরোহিত মানে ফাদার দাঁড়িয়ে আছেন। তার পরনে একটা লম্বা পুরনো আলখাল্লা। তিনি এক দৃষ্টি আমার স্কুটারের হেডলাইটের দিকেই তাকিয়েছিলেন। তারপর ফাদার কিছু বললেন? আমি স্কুটারের গতি একটু কমিয়ে দিলাম। ফাদার হাত নেড়ে খুব শান্তভাবে আমাকে তার দিকে ডাকলেন। আমি চার্চের ঠিক সামনে স্কুটারটা থামালাম। ভাবলাম চার্চটা তো বন্ধ থাকে, হয়তো ওনার কোনো দরকার আছে বা রাস্তা হারিয়েছেন। স্কুটার থামিয়ে ফাদারের কথার উত্তর দেওয়ার জন্য আমি ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালাম। সামার্থকে কিছু একটা বলতে যাচ্ছিলাম, আর ঠিক সেই মুহূর্তে আমার মেরুদণ্ড দিয়ে যেন বরফের একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। কি দেখলি তুই পেছনে? সামর্থ্য নেই। আমি স্পষ্ট অনুভব করেছি পুরোটা রাস্তা ওর শরীরের ভার। স্কুটার যখন বাঁক নিচ্ছিল, আমি ব্যালেন্স করার সময় ওর ওজন টের পেয়েছি। আমি ওর কথা শুনেছি, ও সেই ভারী গলার আওয়াজ আমার কানের কাছে বেজেছে, অথচ পেছনে কেউ নেই। চলন্ত স্কুটার থেকে পড়ে যায়নি তো?
চলন্ত স্কুটার থেকে কেউ যদি নেমেও যায় তাও একটা আওয়াজ হবে বা স্কুটারটা কেঁপে উঠবে। কিচ্ছু হয়নি, ও যেন হাওয়ায় মিলিয়ে গেছে। আমি বাকরুদ্ধ হয়ে বসে আছি, আমার হাত পা থরথর করে কাঁপছে। ফাদার খুব ধীর এবং শান্ত গলায় আমাকে জিজ্ঞেস করলেন, এই অসময়ে একাই রাস্তায় কোথায় যাচ্ছ তুমি? তুই কি বললি? আমি কাঁপা কাঁপা গলায় প্রায় কাঁদতে কাঁদতে বললাম, ফাদার আমি একা আসিনি, আমার বন্ধু সামর্থ্য আমার পেছনে বসেছিল। ও হয়তো খারাপ রাস্তার ঝাঁকুনিতে পেছনে কোথাও পড়ে গেছে, আমাকে ওকে খুঁজতে হবে। তোর কথা শুনে ফাদার কি বললেন? ফাদারের চোখের দৃষ্টিটা একটুও বদলালো না, তিনি বিন্দুমাত্র অবাক হলেন না, শুধু একই রকম শান্ত গম্ভীর গলায় বললেন, তুমি পুরো রাস্তা একাই এসছো, তোমার সাথে কেউ ছিল না। সর্বনাশ! কথাটা শুনে আমার মনে হলো আমার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে, আমার মাথা ঘুরতে শুরু করলো। ফাদার আবার বললেন, এখান থেকেই ফিরে যাও, যে রাস্তা দিয়ে এসেছো সেই সোজা রাস্তা ধরে গ্রামে ফেরো, সামনের ওই কবরস্থানের রাস্তায় আর এক পাও এগোবে না। তুই ফাদারের কথা শুনে ফিরে গেলি না কেন? ওটাই তো বুদ্ধিমানের কাজ হতো। আমি পুরোপুরি অসহায় আর দিশেহারা হয়ে পড়েছিলাম। আমার নিজের ফোনের চার্জ শেষ। আমি ফাদারকে বললাম, ফাদার আমার ফোনটা কি একটু চার্জ দেওয়া যাবে? আমি বাড়িতে খবর দেব, আমাকে কেউ এসে নিয়ে যাবে। তিনি খুব ম্লান হেসে বললেন, চার্জার থাকলে দেওয়া যেত, কিন্তু এখানে তো বিদ্যুৎই নেই। তাহলে তুই কি করলি? এবার আমি একটা ভয়াবহ মানসিক দ্বন্দ্বের মধ্যে পড়লাম। ফাদার বলছেন ফিরে যেতে, কিন্তু আমি যে অন্ধকার রাস্তাটা সবেমাত্র পেরিয়ে এসেছি, সেখানেই তো ওই অশুভ শক্তিটা সামর্থ্যের রূপ ধরে আমার সাথে আসছিল। আমি যদি এখন পেছনে ফিরে যাই, আমাকে আবার ওই রাস্তাটায় পেরোতে হবে, আবার ওই অশরীরী জিনিসটার মুখোমুখি হতে হবে। হ্যাঁ, সেটাও তো একটা রিস্ক। সেই আতঙ্কের ঘুরে আমি একটা মারাত্মক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি ভাবলাম, সামনের কবরস্থানের রাস্তাটা তো শর্টকাট, আমি যদি স্কুটারের পুরো স্পিড তুলে দিই তাহলে কয়েক মিনিটের মধ্যেই আমি কবরস্থান পার হয়ে সোজা গ্রামে ঢুকে যেতে পারবো। তুই ফাদারের বারণ অমান্য করে সামনের দিকে এগিয়ে গেলি। হ্যাঁ, আতঙ্কের চোটে আমার তখন হিতাহিত জ্ঞান শূন্য। আমি স্কুটার স্টার্ট দিয়ে সোজা কবরস্থানের সেই সরু রাস্তাটার দিকে ছুটলাম। চারপাশটা তখন প্রায় নিশ্ছিদ্র অন্ধকার হয়ে গেছে, শুধু স্কুটারের হেডলাইটের আলোটুকুই ভরসা। চারপাশের জঙ্গল থেকে ঝিঝি পোকা আর নাম না জানা পাখির অদ্ভুত ডাক ভেসে আসছে। কবরস্থানের কাছাকাছি পৌঁছাতেই হেডলাইটের আলোতে আমি দেখলাম রাস্তার ঠিক বাদিকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়ে? ওই গভীর জঙ্গলের মধ্যে কবরস্থানের পাশে? হ্যাঁ, মেয়েটার পরনে খুব সাধারণ জামা কাপড়, কিন্তু সে দুহাত দিয়ে নিজের মুখ ঢেকে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। কান্নার আওয়াজটা এত করুণ আর এত অস্বাভাবিক ছিল যে পুরো জঙ্গলে সেটা প্রতিধ্বনিত হচ্ছিল। আমার বুকটা ধক করে উঠল। আমি নিজেকে শক্ত করে বোঝালাম, যাই হয়ে যাক আমি ওদিকে তাকাবো না, ও কোনো মানুষ নয়। আমি স্কুটারের গতি এক ফোঁটাও না কমিয়ে না দেখার ভান করে মেয়েটার পাশ কাটিয়ে সোজা এগিয়ে গেলাম। পার হতে পারলি ওকে? আমি ভেবেছিলাম আমি বিপদমুক্ত, কিন্তু মাত্র কয়েক সেকেন্ড পর একটু সামনে এগোতেই স্কুটারের আলোয় আবার একটা অবয়ব ফুটে উঠল। আমি দেখলাম রাস্তার ঠিক মাঝখানে সেই একই মেয়েটা দাঁড়িয়ে আছে। এবার সে আর মুখ ঢেকে নেই, সে ডুকরে ডুকরে তীক্ষ্ণ স্বরে চিৎকার করে কাঁদছে। কান্নার আওয়াজটা এত জোরালো যে আমার কানের পর্দা ফেটে যাওয়ার উপক্রম। তুই কি করলি তখন? আমি বাধ্য হয়ে ব্রেক কষলাম, কারণ সে রাস্তার ঠিক মাঝখানে ছিল। স্কুটারটা থামতেই মেয়েটা আস্তে আস্তে ঘাড় ঘুরিয়ে আমার দিকে তাকালো। তুই কি ওর মুখ দেখতে পেলি? স্কুটারের হেডলাইটের আলো সরাসরি ওর মুখের উপর পড়ছিল। আমি স্পষ্ট দেখলাম ওর চোখের জায়গায় কোনো চোখ নেই, চোখের বদলে চামড়ার ভেতরে দুটো গভীর অন্ধকার গর্ত, যেন ভেতরটা সম্পূর্ণ ফাঁকা, দুটো কালো কুয়ো। ওর গালের চামড়াটা ফ্যাকাশে আর ঝুলে পড়া। দৃশ্যটা এতই বীভৎস আর অমানবিক ছিল যে আমার গলার ভেতর থেকে কোনো আওয়াজ বেরোচ্ছিল না, আমার পুরো শরীর অবশ হয়ে আসছিল। ভগবান! আমি শুধু বুঝতে পারছিলাম, আমি যদি আর এক মুহূর্ত এখানে দাঁড়াই আমি আর কোনোদিন বেঁচে ফিরব না। আমি পাগলের মতো স্কুটারটা ঘোরালাম, অ্যাক্সিলেটর পুরোটা মুচড়ে ধরে আবার সেই চার্চের দিকে ছুটতে শুরু করলাম। চার্চে ফিরে ফাদারকে পেলি তুই? হ্যাঁ, আমি যখন চার্চের সামনে পৌঁছালাম দেখলাম ফাদার ভেতরে একটা মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করছেন। আমি স্কুটার থেকে প্রায় ছিটকে পড়ে চিৎকার করে উঠলাম, আমাকে বাঁচান, ওটা আমার পেছনে আসছে। ফাদার দ্রুত বাইরে বেরিয়ে এলেন। আমার অবস্থা, আমার ঘামে ভেজা মুখ আর কাঁপনি দেখে তিনি সবটা বুঝতে পারলেন।
উনি কিছু করলেন না? তিনি নিজের আলখাল্লার ভেতর তিতে খুব পুরনো চামড়ায় বাঁধানো বাইবেল বের করে আমার হাতে দিলেন। তারপর আমার চোখের দিকে তাকিয়ে খুব কঠোর আর দৃঢ় গলায় বললেন, তুমি যদি আজ এই রাস্তা থেকে বেঁচে ফিরতে চাও তবে আমি যা যা বলছি অক্ষরে অক্ষরে পালন করবে। একটুও ভুল হলে আজ তোমার মৃত্যু নিশ্চিত। কি করতে বললেন উনি তোকে? উনি আমাকে বাঁচার জন্য 4টে নিয়ম বলে দিলেন। প্রথমত, তিনি জিজ্ঞেস করলেন আমি কোন দেবতাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। আমি বললাম বজরংবলীকে। ফাদার বললেন পুরোটা রাস্তা এক মুহূর্তের জন্য চোখ কান খোলা রেখে শুধু নিজের ঈশ্বরের নাম জপ করতে করতে যাবে, মন থেকে ভয় দূর করবে। আর বাকি নিয়মগুলো? দ্বিতীয় নিয়মটা ছিল খুব অদ্ভুত। ফাদার বললেন তোমার স্কুটারের দুটো লুকিং গ্লাস হয় কাপড় দিয়ে ঢেকে দাও, নয়তো শক্ত করে নিচের দিকে ঘুরিয়ে দাও, আর স্পিডোমিটারের কাঁচটাও কিছু দিয়ে ঢেকে দাও। যাত্রাপথে কোনোভাবেই যেন তোমার নিজের ছায়া বা কোনো প্রতিফলন তোমার চোখে না পড়ে। ছায়া বা প্রতিফলন দেখলে কি হতো? উনি সেটা ভেঙে বলেননি, কিন্তু ওনার গলার স্বর শুনে বুঝতে পারছিলাম প্রতিফলনে আমি এমন কিছু দেখতে পারি যা আমাকে চিরতরে শেষ করে দেবে। অশুভ আত্মারা নাকি আয়নার মাধ্যমে নিজেদের জগতে টেনে নেয়। তারপর? তৃতীয় নিয়মটা ছিল ওই বাইবেলটার শার্টের বোতাম খুলে একদম বুকের কাছে চামড়ার সাথে লাগিয়ে রাখতে হবে। আর চতুর্থ এবং সবচেয়ে জরুরি নিয়ম, ফাদার আমার 2 কাঁধ শক্ত করে ধরে বললেন রাস্তার চারপাশে যেই তোমার নাম ধরে ডাকুক, কান্নাকাটি করুক বা তোমার পরিবারের কারো গলার আওয়াজও যদি পাও, কোনোভাবে সাড়া দেবে না। ঘাড় ঘুরিয়ে তাকানোর তো প্রশ্নই ওঠে না, তুমি শুধু সামনের দিকে তাকিয়ে স্কুটার চালাবে। এত আতঙ্কের মধ্যে তুই পারলি সব নিয়ম মানতে? আমার কাছে তো আর কোনো রাস্তা খোলা ছিল না। বেঁচে ফেরার ওই একটাই উপায়। আমি শার্টের বোতাম খুলে বুকের বাঁদিকে বাইবেলটা ঢোকালাম, স্কুটারের আয়না দুটো শক্ত করে মুচড়ে নিচের দিকে করে দিলাম, স্পিডোমিটারের ওপর নিজের রুমালটা বেঁধে দিলাম। তারপর মনে মনে বজরংবলীর নাম জপ করতে করতে আবার সেই কবরস্থানের রাস্তার দিকে স্কুটার ঘোরালাম। বুকটা তখন হাতুড়ির মতো পিটছে। মেয়েটা কি তখনও সেখানেই ছিল? হ্যাঁ, আমি যখন আবার ঠিক ওই জায়গাটাতে পৌঁছালাম দেখলাম মেয়েটা ঠিক আগের জায়গাতেই দাঁড়িয়ে আছে, কিন্তু এবার সে আর কাঁদছে না। তার সেই ফাঁকা অন্ধকার চোখের গর্ত দুটো দিয়ে সে একদৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। আমি ফাদারের কথা মতো ওর দিকে না তাকিয়ে স্কুটার ছোটানোর চেষ্টা করলাম, কিন্তু যেই মুহূর্তে আমি ওকে ক্রস করে সামনে এগোলাম ঠিক আমার কানের কাছে পেছন থেকে একটা বিকট অমানুষিক চিৎকার ভেসে এলো। তারপর শুরু হলো আমার নাম ধরে ডাকা। সে তোর নাম ধরে ডাকছিল কিভাবে? হ্যাঁ, সে অবিকল আমার মায়ের গলায়, কখনো আমার বাবার গলায় আমার নাম ধরে আর্তনাদ করছিল। দাঁড়া, আমাকে ফেলে যাস না, আমাকে বাঁচা, এইসব বলছিল। আওয়াজটা এত নিখুঁত ছিল যে যে কেউ থমকে যাবে। আর সেই সাথে আমি শুনলাম একটা ভেজা পায়ের আওয়াজ। কেউ একজন স্কুটারের পেছনে ছুটতে শুরু করেছে। আমি স্কুটারের গতি বাড়িয়ে দিলাম। প্রায় 40-50 কিলোমিটার স্পিডে স্কুটার চলছে ওই জঙ্গলের ভাঙাচোরা কাঁচা রাস্তায়, কিন্তু অবিশ্বাস্যভাবে মেয়েটা পায়ে হেঁটেই ঠিক সেই গতিতে আমার স্কুটারের সমান্তরালে দৌড়াচ্ছিল। সমান্তরালে? তুই তো তাকাতে পারবি না, তাহলে দেখতে পাচ্ছিলি কিভাবে? আমি ঘাড় ঘোরাইনি, একদম সোজা তাকিয়েছিলাম, কিন্তু আমার চোখের কোণ দিয়ে প্যারিফেরাল ভিশনে আমি ওর অবয়বটা স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ওর দৌড়ানোর ভঙ্গিটা কোনো স্বাভাবিক মানুষের মতো ছিল না। ওর পুরো শরীরটা ছিল একদম সোজা সামনের দিকে, কিন্তু ঘাড়টা সম্পূর্ণ 90 ডিগ্রি কোণে আমার দিকে ঘোরানো। বাপরে! ওই ফাঁকা চোখের গর্ত নিয়ে সে সমানে আমার দিকে তাকিয়ে ছুটছিল আর আমার নাম ধরে ডাকছিল। আমার মনে হচ্ছিল এই বুঝি সে লাফ দিয়ে আমার স্কুটারের ওপর ঝাঁপিয়ে পড়বে। আমি শুধু চোখ বন্ধ করে পাগলের মতো ঈশ্বরের নাম জপ করছিলাম। আমার চারপাশের বাতাস যেন হঠাৎ করে বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। কতক্ষণ চলল এই তাড়া? তুই পৌঁছালি কিভাবে? মনে হচ্ছিল যেন অনন্তকাল ধরে আমি ওই অন্ধকার রাস্তায় দৌড়াচ্ছি। তবে আমাদের গ্রামের ঠিক 200 মিটার আগে একটা ছোট পুরনো মন্দির আছে। ওই মন্দিরটার সীমানার কাছাকাছি পৌঁছতেই হঠাৎ করে সেই চিৎকার, সেই পায়ের আওয়াজ আর সেই হাড় কাঁপানো ঠান্ডা ভাবটা নিমেষে উধাও হয়ে গেল। চারপাশটা হঠাৎ করে একদম শান্ত। মেয়েটা যেন শূন্যে মিলিয়ে গেল। তুই থামলি সেখানে? আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি বা ঘাড় ঘুরিয়ে দেখিনি। সোজা স্কুটার চালিয়ে গ্রামের ভেতর নিধের বাড়ির দরজায় গিয়ে তবে ব্রেক কষেছি। তার পরের দিন স্কুলে গিয়ে সামর্থ্যকে তুই কিছু জিজ্ঞেস করিসনি? ও তো তোর সাথেই ছিল প্রথমে। করেছিলাম তো।
সারা রাত আমার দু চোখের পাতা এক হয়নি, জ্বরের ঘোরে ভুগেছি। পরদিন সকালে আমি কোনো মতে স্কুলে যাই। ক্লাসে ঢুকেই দেখি সামর্থ্য ওর বেঞ্চে বসে বন্ধুদের সাথে গল্প করছে। আমি সোজা ওর কাছে গিয়ে ওর কলার চেপে ধরি, চিৎকার করে বলি, কাল মাঝ রাস্তায় তুই কোথায় গায়েব হয়ে গেছিলি? তোর জন্য কাল আমার কি অবস্থা হয়েছিল জানিস? ও কি বলল? আমার কথা শুনে সামর্থ্য পুরো আকাশ থেকে পড়ল। ও অবাক হয়ে বলছে, কি বলছিস তুই, পাগল হয়ে গেলি নাকি? আমি তো গতকাল স্কুলেই আসিনি। আমার ভীষণ জ্বর ছিল বলে বাবা আমাকে ঘর থেকেই বেরোতে দেয়নি। তার মানে তোর সাথে স্কুলের গেট থেকে যে স্কুটারে উঠেছিল হ্যাঁ, সেটা সামর্থ্য ছিল না। সামর্থ্যের রূপ ধরে অন্য কিছু একটা আমাকে ওই রাস্তায় নিয়ে যাওয়ার ছক কষেছিল। রবিও সেদিন স্কুলে এসেছিল। ওকে আমি সব ঘটনা খুলে বলি। রবি সব শুনে আমাকে বলে, চল আজই চার্চ রোডের মোড়ে যে বাড়িগুলো আছে ওখানে গিয়ে কারো সাথে কথা বলি, দেখি এই রাস্তার আসল রহস্যটা কি, কেন তোর সাথেই এমন হলো। তোরা গেলি খোঁজ নিতে? আমরা স্কুল ছুটির পর চার্চ রোডের মোড়ে একটা ছোট্ট মুদিখানার সামনে এক বয়স্ক মহিলাকে দেখতে পাই। ওনাকে আমি পুরো ঘটনাটা সবিস্তারে জানাই। আমার কথা শুনে মহিলার মুখ পুরো ফ্যাকাশে হয়ে যায়। তিনি রীতিমতো কাঁপতে শুরু করেন। উনি কি বললেন তোকে? ওই রাস্তার ইতিহাসটা কি? উনি আমাদের এমন একটা সত্যি কথা জানালেন যা শুনে আমার পায়ের তলার মাটি আবার সরে গিয়েছিল। উনি বললেন, কয়েক বছর আগে ওই কার্বি আংলং এলাকায় একটা বড়সড় সন্ত্রাসী হামলা হয়েছিল। সেই হামলায় ওই চার্চ রোডের ধারের একটা বিচ্ছিন্ন বাড়িতে এক বাবা আর তার ছোট মেয়ে সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে মারা যায়। আচ্ছা। মেয়েটার দাদু ঠাকুমা তাদের ছেলের সৎকার পূর্ণ মর্যাদায় করলেও ওই ছোট মেয়েটার মৃতদেহ তারা অবহেলা করে ওই চার্চের পাশের কবরস্থানে কোনো মতে পুঁতে দেয়। কোনো শেষকৃত্য বা খ্রিস্টান ধর্মের নিয়মকানুন পালন করা হয়নি। মেয়েটার আত্মা তাহলে কোনোদিন শান্তি পায়নি? নির্দিষ্ট টার্গেট আছে। ওই রাস্তায় যদি কোনো অবাঙ্গালি মানে নন কার্বি মানুষ প্রবেশ করে তবেই সে আক্রমণ করে। আমি বাঙালি ছিলাম, আমার ভাষা আমার পরিচয় ওই অশুভ শক্তিটা বুঝতে পেরেছিল, আর সেই জন্যই সে আমাকে টার্গেট করেছিল। মহিলাটি বললেন, ওই আত্মাটা মাঝে মধ্যেই পরিচিত মানুষের রূপ ধরে শিকারকে ভুলিয়ে ওই কবরস্থানের দিকে নিয়ে যায়। কালও ঠিক একইভাবে তোমার বন্ধুর রূপ ধরে তোমাকে আসলে মৃত্যুর ফাঁদেই নিয়ে যাচ্ছিল। কিন্তু তোকে তো ওই চার্চের ফাদার বাঁচিয়ে দিয়েছিলেন। বাইবেলটা তো তোর কাছেই ছিল, সেটার কি হলো? আসল রোমহর্ষক সত্যিটা তো সেখানেই লুকিয়ে আছে। আমি ওই বয়স্ক মহিলাটিকে ফাদারের দেয়া সেই চামড়ায় বাঁধানো পুরনো বাইবেলটা দেখিয়ে বললাম, আমি আর কোনোদিন ওই রাস্তায় যাব না। আপনি কি দয়া করে এই বাইবেলটা ওই চার্চের ফাদারকে ফেরত দিয়ে আসবেন? উনি না থাকলে কাল আমি হয়তো মরেই যেতাম। উনি নিলেন বাইবেলটা? আমার কথা শুনে মহিলাটি এমনভাবে চমকে উঠলেন যেন উনি নিজের চোখে কোনো ভূত দেখেছেন। ওনার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছিল। কেন? উনি চমকে উঠলেন কেন? উনি কাঁপা গলায় ফিসফিস করে আমাকে বললেন, তুমি কি বলছো এসব? গত 2 বছর ধরে ওই চার্চে একটা মস্ত বড় তালা ঝোলানো। ওখানে কোনো ফাদার নেই। 2 বছর আগে যিনি ফাদার ছিলেন তিনি বদলি হয়ে যাওয়ার পর থেকে ওই চার্চ সম্পূর্ণ পরিত্যক্ত। ওখানে কেউ যায় না। কি বলছিস? হ্যাঁ, মাঝে মাঝে একা বসে এটাই ভাবি, ওই অশুভ হাতটা যদি আমাকে ফাঁদে ফেলার জন্য আমার বন্ধুর রূপ নিতে পারে, তবে সেদিন আমাকে বাঁচানোর জন্য চার্চের ওই পুরোহিতের রূপ কে নিয়েছিল? এই ধরনের আরও কন্টেন্টের জন্য ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।